নমস্কার, আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প ক্ষণজাত। শুনতে থাকুন আজকের গল্প ক্ষণজাত। কথাটা শুনে নতুন কোণে চমকে তাকালো। মেয়েটাকে দেখে পর্যন্তই কেন কে জানে তার কেমন যেন গা জ্বলে যাচ্ছিল। কথা শোনার সঙ্গে সঙ্গে বুকের ভিতরটা জ্বলে উঠল। অথচ এমন কিছু বিষাক্ত কথা বলেনি অলকা। কোণের ছোট ননদ চামেলিকে উদ্দেশ্য করে হেসে বলেছিল সে। বউ দেখে বাঁচলাম। বাবা চামেলিদি, মন্টুদার প্রতিজ্ঞাটা রইল তাহলে? চামেলি সন্দিগ্ধভাবে বলে, কিসের প্রতিজ্ঞা? ওই যে গো, বারবার আমাকে শোনাতো। বউ যা আনবো দেখে তাক লেগে যাবে তোদের। তুই তার পাশে দাঁড়ালে মনে হবে যেন চাঁদের পাশে জোনাকি। ভালোই কথা। অলকার মন্তব্যে কোনেকে বাড়ানোই হয়েছে, তবু কথাটা যেন নতুন কোণে সাহানার কানে বিষ বর্ষণ করল। আশ্চর্য, তারপর থেকে কি যে হলো সাহানার। চোখ কান মন তার একাগ্র হয়ে রইল। কালো, রোগা, নেহাত সাধারণ এই মেয়েটার দিকে। মেয়েটা যে আত্মীয় বলতে কেউ নয়, এমনি পাড়ার মেয়ে। সে তথ্য সে সংগ্রহ করে ফেলল কম বয়সী একটা ভাগ্নির কাছ থেকে। আশ্চর্য, সাহানার গাত্রদাহের কারণ হতে পারে এমন কি গুণ আছে অলকার? রূপ, গুণ, বিদ্যে, বুদ্ধি সব দিক দিয়েই তো তার নম্বর 30-এর নিচে। আর সাহানা বলতে গেলে উপরোক্ত কোনো বিষয় 60-70-এর নিচে নম্বর নেই তার। বিএসসি পরীক্ষা দিয়ে ছুটিতে বিয়ে হচ্ছে, পড়া আরো অগ্রসর হতে পারবে। মরপোকের সঙ্গে এই শর্ত করিয়ে নিয়ে তবে বিয়েতে মত দিয়েছে সে। ওর পাশে রোগা, ময়লা, লম্বাটে অলকাকে দাঁড় করিয়ে চাঁদের পাশে জোনাকি বললে কম বই বেশি বলা হবে না। মর্যাদাপূর্ণ ভারী কি সৌন্দর্য সাহানার। বয়সেও সেই বরং 2-1 বছরের বড় হবে। অবশ্যই অলকাও কচি খুকি নয়, কিন্তু এতখানি বয়স অবধি সে করেছে কি? ক্লাস 8 পর্যন্ত পড়ে পাঠ্যপুস্তক তুলে ফেলে স্কুলের দরজায় প্রণাম ঠুকে চলে এসেছে মায়ের কচি কাঁচা ছেলে মেয়েদের তত্ত্বাবধান করতে। আর সেই পর্যন্ত গোক গ্রাসে গিলে আসছে যত সব অপাঠ্য কেতাব। মাত্র একটা লাইব্রেরিতে কুলোয় না, 2টো লাইব্রেরির মেম্বার সে। সকাল সন্ধে মায়ের রান্নাঘরের কন্যা করে, সারা দুপুর গল্পের বই ধ্বংস করে, আর সুযোগ পেলেই দুরন্ত ভাই বোনগুলোর একটাকে ঘাড়ে করে পাড়া বেড়াতে যায়। সেই সূত্রে পাড়াশুদ্ধ গিন্নি মহিলারা তার মাসি পিসি, পাড়াশুদ্ধ তরুণ তরুণী তার দাদা দিদি। নিহাত যাকে একটা মেয়ে মাত্র বলা যায়, অলকা হচ্ছে সেই মেয়ে। আর সাহানা হলো রীতিমতো একটি ভদ্রমহিলা। সেই সাহানার গা জ্বলে গেল অলকাকে দেখে। আশ্চর্য নয়। গত রাত্রে ফুলশয্যা হয়ে গেছে, বলতে গেলে প্রায় শেষ রাত্রে। ভীষণ ভিড় বাড়িতে। আজ দ্বিতীয় রাত্রে মন্টু অর্থাৎ শুভেন্দু নতুন কনের সঙ্গে আলাপ জমাবার উপলক্ষ হিসেবে প্রশ্ন করে, আচ্ছা, এই 2 দিন তো এই বাড়ি সকলকে দেখলে, কাকে কিরকম লাগলো বলো তো? সাহানা ঈষৎ বাঁকা হাসে ফিরতি প্রশ্ন করে, শুধু বাড়ির নাকি পাড়ারও? হাসির বানে বিব্রত শুভেন্দু বোকার মতো বলে, পাড়ার কেন? পাড়ার লোকেদের চিনে বেড়াতে কে বলেছে তোমাকে? না চেনাই বাঞ্ছনীয় তাহলে? কি বলো? কিন্তু দুঃখের বিষয়, আমার দৃষ্টিশক্তিটা
এত তীক্ষ্ণ, যাকে চেনবার বড় চট করে চিনে ফেলতে পারি। শুভেন্দুও দৃষ্টিশক্তিকে যতটা সম্ভব তীক্ষ্ণ করে বলে, কার কথা বলছো বলো তো? বলিনি আমি কারুর কথাই। গায়ে লাগছে কেন তোমার? ও আর একবার মুচকে হাসে। অতঃপর সে রাত্রে আলাপটা আর বেশি এগোতে পারে না। ঘুরে ফিরে বিশেষ একটা সীমায় এসেই যেন ঠোক্কর খায়। বাধ্য হয়ে শুভেন্দু সাহানা স্কুল কলেজের কথা তোলে। সহপাঠিনীদের গল্প শোনবার ইচ্ছে প্রকাশ করে। প্রফেসরেরা কে কেমন পড়ান তার আলোচনা চলে। নিজের ছাত্র জীবনের অভিজ্ঞতার কথা হয়। উত্তর অবশ্য সব কথারই দেয় সাহানা। ছাত্রী মহলে সে নিজে যে কিরকম একটি উজ্জ্বল তারকা, সেই বিষয়ে অবহিত করিয়ে দিতে ছাড়ে না শুভেন্দুকে। এবং এরই ফাঁকে এক অবসরে হঠাৎ বলে বসে, এত তো তন্ন তন্ন করে অনুসন্ধান করলে, মারাত্মক কিছু আবিষ্কার করতে পারলে? না, তোমার মনের অবস্থা আজ স্বাভাবিক নেই বলে ঘুমোবার চেষ্টায় মালিশ উল্টে নিয়ে পাশ ফিরে শুলো শুভেন্দু। আর চোখ বুঝে খুঁজে বেড়াতে লাগলো পাড়ার লোক কথাটার রহস্য। কি ব্যাপার? লক্ষণীয় লোকটাকে কে হতে পারে? কি কাণ্ড! তাই নাকি রে বাবা? আরে ধ্যাত, এত পাগল আর এত বোকা কখনো হতে পারে সাহানা? বিএসসি পরীক্ষা দিয়ে আসা ব্রিলিয়ান্ট ছাত্রী সাহানা রায়, যে কন্যাকে লাভ করে ধন্য হয়ে গেছে শুভেন্দু, যাকে আহরণ করে আনতে পারার গৌরবে বন্ধু মহলে ঈর্ষার পাত্র হয়ে উঠেছে সে। সকালবেলা ঘর থেকে বেরুবার আগে, বিদায় পর্বের বেলাতেও যেন একটু দূরত্ব বজায় রেখে দেয় সাহানা। অনুযোগ করা চলে না এমন একটু দূরত্ব, ধরা ছোঁয়া যায় না এমন একটু কাঠিন্য। খানিক পরে শুভেন্দুকে দেখা যায় অলকাদের রান্নাঘরের দালানে। দ্রুত হস্তচালনায় আলু ছাড়াচ্ছিল অলকা। শুভেন্দুকে দেখে কলরব করে ওঠে, ও মা, দেখো দেখো, নতুন মানুষ এসেছে তোমাদের বাড়িতে। কি মন্টু দা, নতুন কোণের আওতা ছেড়ে হঠাৎ এদিকে? কেন কে জানে। অলকার দুগাছা মাত্র চুড়ি পরা, গৃহকর্ম নিরত, রোগা রোগা হাত দুখানার সঙ্গে সাহানার কারুকার্যময় উজ্জ্বল স্বর্ণলঙ্কার মণ্ডিত নিটোল মোলায়েম সুগৌর হাত দুখানির সঙ্গে তুলনা মনে এসে যায় শুভেন্দুর। মনের কথা মনে থাক, মুখে সেও মুখর হয়ে ওঠে। এদিক ওদিক না করে উপায়? কি মারাত্মক কথা বলে এসেছিস আমার বউকে? ও মা, মারাত্মক আবার কি বলবো গো? তোমার বউকে তো একেবারে ধনী ধনী করে এসেছি। কেন, ব্যাপার কি? শুভেন্দু অবশ্য উপর চালাকি করে। ধনী ধনী করে এসেছিস? তাহলে আমার বউ তোর চিচিকার নিন্দে করলে কেন? অলকা গায়েও মাখে না কথাটা, বরং হেসে বলে, কি যে বলো, আমি তোমার মহীয়সী বিদুষী ভার্যার সমালোচনার যোগ্যী নাকি? সব তোমার কবি কল্পনা মন্টুদা। রান্নাঘর থেকে বেরিয়ে আসেন অলকার মা, বলেন, কি গো বাবা, বিয়ে বাড়ি ছেড়ে এই বাড়িতে? এই দেখুন না কাকিমা, একটু বেড়াতে এসে ওই ফিয়ত দিতে দিতেই মারা গেলাম। বিয়ে বাড়ির ভিড় আর গরমে হাঁপিয়ে যাচ্ছিলাম। সহজেই কথাটা বিশ্বাস করলেন অলকার মা। যদিও সকালবেলা কাজের সময়, তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে সস্নেহ ভাষণে নতুন শ্বশুরবাড়ি সম্বন্ধে দু চারটি তথ্য জিজ্ঞাসা করেন। কুটুম্বদের আক্কেল বিবেচনার ভূয়সী প্রশংসা করেন। বউয়ের রূপগুণের কথা আবারও উল্লেখ করেন। দুষ্টু হাসি এসে অলকা বলে, এতক্ষণে বুঝেছি মন্টু তার হঠাৎ শুভ আবির্ভাব কেন। সকালবেলা একটু শ্রীমতী চরিতামৃত শোনবার আশায়। যা যা, ফাজিল মেয়ে কোথাকার, যা বলে মা চলে যান। মন্টুর মনে হয় সত্যিই যেন আগের থেকে একটু বেশি ফাজিলই লাগছে অলকাকে।
একটু বেশি বাচাল। জানে না এইটাই স্বাভাবিক। অতি গোঁড়া বাড়িতেও সচরাচর এমনই দেখা যায়। নতুন বিবাহিত বরকনেকে উপলক্ষ করে তরুণী মেয়েরা বাচালতার একটা ছাড়পত্র পেয়ে যায় এবং তার সদ্ব্যবহার করতেও ছাড়ে না তারা। তেমন ক্ষেত্রে হঠাৎ মেয়েগুলো যেন নতুন করে চোখে পড়ে। মনে হয় এ আবার এত কথা জানে, এ আবার এসব কথা শিখলো কখন? আচার অনুষ্ঠানের শেষ নেই। কোণে 2-4টে পাশ করে সংস্কার মুক্ত হয়ে থাকুক আর যাই হোক, এই বাড়ির নিয়ম কানুনগুলো আপাতত সবই মানতে হয়। সুবচনী সত্যনারায়ণ, কালীঘাট ইত্যাদি সবকিছুই করেন শুভেন্দুর মা। এই উপলক্ষে নিকটতম প্রতিবেশী অলুকার মার ঘন ঘন ডাক পড়ে। অলুকাও আসে সঙ্গে সঙ্গে। আসবে না কেন? পাড়ার সব বাড়িই তো তার নিজের বাড়ির মতো। মেয়েটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে সাহানা তিক্ত দৃষ্টিতে। কথা কইলে উত্তর দেয় আরো তিক্ত ভঙ্গিতে। তবে মজায় অলুকা গায়েও মাখে না, নাকি বুঝতেই পারে না, একেবারে পারে না। তাই বা বলা যায় কই? দিব্যি হেসে হেসে বউয়ের কর্ণ গোচরীভূত হতে পারে এমনই সুরে বলে, খোঁজ নিও তো চামেলি দি, নতুন বৌদি ম্যালেরিয়ায় খুব কষে ভুগে এসেছে কিনা। কুইনাইনের গুণটা যেন এখনো রয়ে গেছে ভিতরে। চামেলি হেসে বলে, ঘুরিয়ে ভিন্ন কথা বলতে জানে না চড়ি। বউ যা এনেছি আমরা বাজারে সেরা, বুঝলি? কিন্তু বিপদ ঘটেছে শুভেন্দুর। ও বেচারা আর কিছুতেই অলুকার কাছে আগের মতো সহজ হতে পারছে না। সাহানার কাছে তো নয়। আবার সেই সহজ হতে না পারার খেসারত দিতে, অভদ্রতাটা মেকআপ করে নিতে থেকে থেকে ছুটতে হচ্ছে অলুকাদের বাড়িতে, যা হোক একটা কিছু ছুতো নিয়ে। অলুকা হাসে আর বলে, সামনাসামনি বলে, মন্টুদার ভাবখানা কি জানো মা? লোককে দেখানো। দেখো, আমি বড় লোকের জামাই। বড় লোকের জামাই হয়ে কিছুই বদলাইনি, বরং আরো সামাজিক, আরো সাদাসিধে হয়ে গেছি। মেয়েকে তাড়না দেন অলুকার মা। আবার মনকে নিশ্চিন্ত রেখে চলেও যান সংসারের কাজে। পাড়ার বড় বড় ছেলে মেয়েগুলোর বিয়ে হয়ে গেলে অপর বড় বড় ছেলে মেয়েদের মায়েরা যেন খানিকটা হাঁপ ফেলে বাঁচেন। পাহারা দেওয়ার কাজটা কমে। বিয়েটা হয়ে গেছে, আশঙ্কা প্রুভড হয়ে গেছে। হয়তো অনেকক্ষণ পরে এসে দেখেন দিব্যি গল্প চালাচ্ছে দুজনে। ভাবেন, নতুন বউয়ের গল্পগুলো একটা কারুর কাছে উজাড় না করে বাঁচে না বেচারা। ভাবেন আর হাসেন। কে জানে অলুকে আর কেউ হাসে কিনা। হাসে না শুধু সাহানা, দেখে শুনে মনে হয় হাসতে বুঝি শেখে নিছে। প্রথমটাই বিদুষী বউ বলে তেমন সমীহ করতে কেউ যায়নি। 2-10টা পাস আজকাল কি আর না করছে। চামেলি শেফালি না করুক, ওদের ভাসুরজি ভাগ্নিরা তো করেছে। কিন্তু বউয়ের গাম্ভীর্যের বর্মের ঠেক খেয়ে সকলে ধীরে ধীরে সমীহ করতে শুরু করে, বর পর্যন্ত। অথচ এত ভদ্রসভ্য মার্জিত ভাব সাহানার নিন্দে করবারও কিছু খুঁজে পাওয়া যায় না। এখনকার বড় সড়ো মেয়ে অষ্টমঙ্গলায় 2-3 জনে বাপের বাড়ি ঘুরে এসে আবার ঘর করছিল। মাস 1.5 পরে পাকাপাকি ভাবে বাপের বাড়ি ফেরবার তোড়জোড় শুরু হলো। কলেজের খোঁজ খবর নিতে হবে, ভর্তি হবে পোস্ট গ্রাজুয়েট ক্লাসে। শুভেন্দু মুখ শুকিয়ে ঘুরঘুর করে বেড়ায়। হ্যাঁ, কিছুতেই কেন যে তোমার কাছাকাছি পৌঁছতে পারলাম না সাহানা, তাই ভাবছি। সাহানা সুটকেস গোছাতে গোছাতে মুখ না তুলেই বলে, তার খুব বেশি প্রয়োজনই বাকি। আচার অনুষ্ঠানের কাছে দিয়ে দুজনকে একসঙ্গে বেঁধে দিলেই যে কাছাকাছি হতে পারা যাবে, এমনই বা আশা করছো কেন? শুভেন্দু কিছু আর বিদ্যে বউয়ের চাইতে খাটো নয়, কিন্তু কথায় হেরে যায় সব সময়। অবশ্যই মেয়েদের কাছে
কোথায় জিততে পুরুষ জাতি কবে কোথায় পেরেছে। বড় জোর জিততে পারে ধমকের দাপটে, চুপ করিয়ে দিয়ে। মৌয়ের সঙ্গে সঙ্গে শুভেন্দুও পৌঁছে দিতে যাবে, এটা বাড়ি সকলে তো বটেই, বউ নিজেও আশা করেছিল। কিন্তু সকলের আশায় ছাই দিয়ে শুভেন্দু রয়েই গেল বাড়িতে। চামেলিও আগামীকাল শ্বশুরবাড়ি যাবে, মন খারাপ। তবু ফিকে হাসি এসে বলে, ছোটদার বুঝি বিরহের জ্বালায় হাত পা উঠলই না? তা যাও না, শ্রীমন্দিরে গিয়ে শুয়ে পড়োগে। এখনো শ্রীমতী সৌরভ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। উফ, কি আরই হয়েছিস তোরা আজকাল। হাসতে হাসতে বোনের মাথায় একটা টোকা দিয়ে চলে যায় শুভেন্দু। মিনিট দুই পরে বলে, যাই, একটু ঘুরে আসি। একটু ঘুরতে আর কোথায় যাবে সে? দুখানা বাড়ির পরেই যখন একটা চিন্না বাড়ি রয়েছে। অলকা বলে, তোমার আজকাল কি হয়েছে গো মন্টুদা? খুব যে ঘন ঘন আগমন। শুভেন্দু গম্ভীরভাবে বলে, কেন, এলে দোষ হয়? সে কি গো, দোষ কিসের? হঠাৎ এত দয়া কেন তাই ভাবছি। ফস করে বলে বসে শুভেন্দু, ধর তোকেই দেখতে আসি, বিশ্বাস হয় না? সামান্য থতমত খেয়েই সামলে নেয় অলকা। মৃদু হেসে বলে, খুব হয়, অবিশ্বাসের কি আছে? পূর্ণিমার মাহাত্ম্য বাড়াবার জন্য তো অমাবস্যার দরকার। হঠাৎ ওর একটা হাত ধরে ফেলে শুভেন্দু গম্ভীরভাবে বলে, এত কথা কবে শিখলে ফাজিল মেয়ে? হাতটা ধরে মনে হয় রোগা গড়নের হাত বেশ সহজে আয়ত্ত করা যায়। নিটোল ভারী ভারী হাত হাতে ঠেকলে যেন নিজেকে বড় ক্ষুদ্র বলে বোধ হয়। অলকা হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, সহজে পারে না। হঠাৎ একটা অপ্রত্যাশিত কাণ্ড করে বসে। আহ, ছেড়ে দাও বলছি, খেলার পুতুল পেয়েছো নাকি? বলে ঝরঝর করে কেঁদে ফেলে। এরপর ঘটনার গতি দ্রুত। বাঁধ ভাঙা নদী উদ্দাম হয়ে ওঠে, কুল হারানো বন্যার বেগে। একদিন তুচ্ছ একটা কারণে শুভেন্দুর মা বাড়ি বয়ে এসে অলকার মায়ের সঙ্গে বচসা করে যান। অলকার মাও মেজ দু কথা শুনিয়ে দেন। অলকার পথে বেরোনো বন্ধ হয়। সাহানাকে আনবার জন্যে শুভেন্দুর বাপ বেআইকে চিঠি লেখেন। আরও কদিন পরে অলকাদের উঠে যেতে দেখা যায় এই পাড়া থেকে। আরও গম্ভীর হয়ে ঘরের ঘর করতে আসে সাহানা। অনেক কিছুই কানে গেছে তার। আর এরও কিছুদিন পরে দেখতে পাওয়া যায় পশ্চিমের একটা অখ্যাত শহরের নিতান্ত শ্রীহীন ওয়েটিং রুমে দুখানা লোহার চেয়ার পেতে বসে প্যাকিং বক্সের টেবিলে রেখে চা খাচ্ছে দুটি অসম প্রাণী। ছেলেটি সুন্দর কান্তি, বেশভূষায় আভিজাত্যের ছাপ। মেয়েটি রোগা, কালো, পরণ পরিচ্ছদে পারিপাটের নিতান্তই অভাব। তবু সব ত্রুটি তার পুষিয়ে গেছে, বোধ হয় মুখের ঔজ্জ্বল্যে। খালি পিয়ালাটা নামিয়ে রেখে রুমাল বার করে কপালের ঘাম মুছতে মুছতে ছেলেটি বলে, আশ্চর্য, মানুষের কাছে সব থেকে অপরিচিত বোধ হয় নিজের মনটা, তাই না? মেয়েটি বলে, কি জানি, হয়তো অপরিচিত নয়, পরিচয় প্রকাশ হয়ে যাবার ভয়। চোখ বুঝে মনটাকে অস্বীকার করতে চেষ্টা করে মানুষ। ছেলেটি একটা নিঃশ্বাস ফেলে আত্মগতভাবে বলে, মাঝখানের ব্যাপারটা যদি না ঘটতো। মেয়েটি রুদ্ধশ্বাস বক্ষে মনে মনে ভাবে, সেই ব্যাপারটা না ঘটলে হয়তো এই ব্যাপারটাও ঘটতো না। কে জানে ওর ধারণাটাই ঠিক কিনা। মুখ্য হোক, অতি সাধারণ হোক, যাত্রা যে ভয়ঙ্কর সহজাত বুদ্ধিতে বুঝে ফেলে অনেক কিছু। কে জানে সহজাত নারী প্রকৃতির বসে ছাই চাপা আগুনটাকেই আবিষ্কার করে বসেছিল সাহানা, নাকি অবিশ্বাস আর অবহেলার
অরণি কাষ্টে নিজেই সে আগুনকে সৃষ্টি করল। নিঃশঙ্ক শিশুকে একবার ভূতের ভয় দেখালেই সে যে অবিরত ভূত দেখতে শুরু করে, এই জ্ঞান বোধহয় ছিল না সাহানার। শেষ হলো আজকের গল্প, শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প ক্ষণজাত। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা এই চ্যানেলে আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আর হ্যাঁ, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।